স্যার, রাজামেদ বনি চিফ এডিটর ভার্চুয়াল জার্নাল BD.com, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে লাইভ প্রোগ্রামে। স্যার, ওভারঅল সব মিলে এখন একটু সুস্থ আছেন তো? অনেকটা। আচ্ছা স্যার, কিছুক্ষণ আপনার সাথে একটু আড্ডা, কিছু একাডেমিক প্রশ্ন, কিছুটা স্মৃতি নিয়ে কথা বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, লেখালেখির শুরুটা একটু বলেন প্লিজ। লেখালেখির শুরুটা ওই ইন্টারমিডিয়েট পড়ার সময় থেকেই। তখন তো ঢাকা কলেজ না, আনন্দমোহন কলেজ ময়মনসিংহে। অনেক উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে। আর পারিবারিকভাবে আমার বাবা খুব সাহিত্য প্রেমিক লোক ছিলেন, তার প্রভাবও কাজ করেছে সাহিত্য পাঠে। তো এই ওখান থেকে এবং কিছুটা নিজের প্রণোদনায় উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে সাহিত্যের প্রতি একটা আকর্ষণ অনুভব করি। পরে ঢাকায় পড়তে এসে কবি লেখক এদের সান্নিধ্যে এসে সেই অন্যান্য 8-10টা বাঙালির মতো বাংলা বিভাগ কবি লেখকদের সান্নিধ্য বলতে তখন আহমদ ছফা, হুমায়ুন আহমেদ, হাসান হাফিজ এবং কবি নির্মলেন্দু গুণ, মহাদেব শাহদের সংস্পর্শ হয়েছে। অতটা না, আমার সাথে খুব আকস্মিক ভাবে আহমেদ ছফার যোগাযোগ। নির্মলেন্দু গুণের সাথে যেহেতু ময়মনসিংহ আনন্দমোহন কলেজে পড়াশোনা করেছি, নির্মলেন্দু গুণ আমার সিনিয়র। আমি যখন কলেজে ঢুকি তখন ও কলেজ থেকে বেরিয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। কিন্তু ওর এবং আমার একজন পরিচিত তোফাজ্জল হোসেন মানিক 71 সালে যুদ্ধে নিহত হন, শহীদ হন। তার মাধ্যমে গুণের সাথে আমার পরিচয়। 68 সালে আবুল হাসানের সাথে পরিচয় গুণের সুবাদে। আর এইভাবে শরীফ মিয়ার ক্যান্টিনের মাধ্যমেই বলা যায় সাহিত্য জগতের সময় 69 গণঅভ্যুত্থান, 70 সেই সময় তো উত্তাল সময়, তারপরেও চলছে আপনাদের আড্ডা চলছে। কিন্তু এই সময় আরেকজন আমাকে খুব প্রভাবিত করেন, তিনি সাজ্জাদ কাদির, আমাদের সিনিয়র বাংলা বিভাগের। কিন্তু তার অভিধান সম্পর্কে খুব একটা সুস্পষ্ট জ্ঞান ছিল, বানান সম্পর্কে এবং বিদেশি সাহিত্য সম্পর্কে তার সাথে কথাবার্তা হতো শরীফ মিয়ার ক্যান্টিনে। তখন তো কবিতা লেখা চলছে আপনার? চেষ্টা করছি, চলছে না, চেষ্টা করছি আর কি, লিখে ফেলছেন কিছু। আর সাজ্জাদ কাদিরের মাধ্যমে রেক্সের আড্ডাতে প্রবেশ ঘটার সুযোগ হয়, শহীদ কাদিরের সাথে পরিচিত হই। আচ্ছা, এইভাবে শামসুর রহমানের সাথেও পরিচিত। এবং এই সময় শামসুর রহমানের সাথে একটি রেডিওর প্রোগ্রাম কবিতা পাঠের আসরে অংশগ্রহণের সুযোগ পাই। কোন কবিতা পড়ছিলেন স্যার? সেটা এখন আর মনে নেই। তবে একজন কবির কথা, একজন আমাদের সিনিয়র ইংরেজি বিভাগের সেলিম সরোয়ার, ওনার সাথে গিয়েছিলাম শামসুর রহমানের সাথে। আরো 3 জন ছিলেন, তাদের নাম আজকে উচ্চারণ করতে পারছি না। এটা তো 68 সালের কথা, অনেক দিন হয়ে গেছে। তো সেলিম সরোয়ারের কথা মনে আছে। পরে উনি অধ্যাপনার সাথে জড়িত ছিলেন এবং খুব আমার কাছে খুবই মেধাবী এবং খুবই আমার কাছে খুব প্রতিভাশালী কবি বলে মনে হয়েছে তাকে। কিন্তু পরে সেই যোগাযোগ ছিন্ন হয়ে যায়। এরপরে তো নিয়মিত পড়াশোনা। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 71 ওই সময়টা আপনার কি লিখছেন? কবি আবুল হাসানকে বলা হলো। মুশতাক আহমেদ যেটা লিখছেন, নীরবে ঝিনুক নীরবে সহ, ওই আপনার শঙ্খনীল কারাগারটা নিয়ে নিল হুমায়ুন আহমেদ। না, এটা ওই কবিতাটা তো লেখা হয় নাই। না, এটাও খুব আকস্মিক ব্যাপার। হুমায়ুনের সাথে, হুমায়ুন আমার সিনিয়র, ও বাংলার না, রসায়ন বিভাগে, কিন্তু শরীফ মিয়ার ক্যান্টিনে আসতো। তো শরীফ মিয়ার ক্যান্টিনে যারা লেখালেখি করেন তাদের সাথে পরিচয় করে দিতে হয় না। এটা একটা মানে ওই সংস্পর্শে আসলেই আমরা সকলের সাথে পরিচিত হয়ে পড়ি। ওইভাবে সিনিয়র কবিদের মধ্যে রফিক আজাদের সাথে পরিচয় হওয়ার সুযোগ হয়েছে। স্বাধীনতার পরে বেলাল চৌধুরীর সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। হাসানের সাথে, গুণ এবং হাসানের সান্নিধ্যে 68, 69 এবং 70 এই 3টা বছর বিশেষ করে গুণ, হাসান এবং সাজ্জাদ কাদির এদের সান্নিধ্যে এসেছি। আহমেদ ছফাও ছিলেন। আরেকজন ছিলেন, উনিও শহীদ হয়েছেন 1972 সালে, হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবিরের মাধ্যমে আমি আখতারুজ্জামান ইলিয়াসের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাই। এটা একটা সার্কেল ছিল সে সময় আপনাদের? সার্কেল বলবো না, মানে না, ঠিক গোষ্ঠীও বলা যায় না, মানে আমরা সকলেই সকলের পরিচিত। কে কি লিখছি সেটা নিয়ে কথা হচ্ছে। সময় 71-এর পাক প্রস্তুতি, 1969টা তার পাক প্রস্তুতি, 70-এর নির্বাচন, ওই সময়টা খুব উত্তাল মুহূর্ত, স্বাধীনতার প্রাক মুহূর্ত বলা যেতে পারে আর কি।
স্যার সেই সময় কি আপনার কবিতাগুলো লিখছেন, যে তেপান্তরের বিবর, না, এগুলি পরে, দ্বিখণ্ডিত পতাকা? এগুলি পরে। সেই সময় লিখেছি বেশ কিছু কবিতা, প্রকাশিত হয়েছিল বগুড়ার ফারুক সিদ্দিকী সম্পাদিত বিপ্রতীকে, আর লিটল ম্যাগাজিন লিখেছি। লিটল ম্যাগাজিন গুলোর নাম মনে নেই, তবে বিপ্রতীকের নাম মনে আছে। সেই সময় তো আবুল হাসান উনিও কিছু লিটল ম্যাগাজিন করছেন, বা পরবর্তীতে জাতীয় দৈনিকে সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করছেন। হ্যাঁ, কাজ করেছেন। আবুল হাসান আমার একটা কবিতা নিয়েছিল একটা লিটল ম্যাগাজিন বের করবে বলে, কিন্তু লিটল ম্যাগাজিনটা আর প্রকাশিত হয়নি। আমার আবুল হাসান না, আবুল হাসান, হ্যাঁ। আবুল হাসান। আর আবুল হাসানের সাথে পরিচয় হচ্ছে আরো পরে, স্বাধীনতার পরে, আরো পরে, যখন আমি গদ্য চর্চা করছি তখন। তো তার পরপরই তো ইউনিভার্সিটি শেষ করে আপনারা চলে গেলেন কাজে, হ্যাঁ, আমি তারপরে শিক্ষকতা মাস্টারিতে কাজ করলাম, এবং বাকি মানে পেশাগত জীবন ওই মাস্টারিতে অতিবাহিত হয়েছে। ওই সময় আমি দুটো কাজ করি। একটি হচ্ছে স্বাধীনতার পর পর কবিতা লেখার গতিটা কমে গেল, আমি কমল কুমারের চর্চায় নিমজ্জিত হলাম। কমল পুরাণ নামের যে বুকসটা পাইলাম, হ্যাঁ, এবং এখানে আমাকে সুযোগ করে দিয়েছেন হচ্ছে আবুল হাসনাত। অকৃপণ ভাবে আমাকে জায়গা দিয়েছেন সংবাদ সাহিত্য সাময়িকীতে, তার কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। এবং সেই সঙ্গে আবুল হাসনাতের এবং অনুপ্রেরণা এবং প্ররোচনা দুটোই বলবো। মানে সম্পাদক সুলভ তাগিদ দিয়েছেন এবং আমাকে যথেষ্ট লেখার জন্য পর্যাপ্ত সুযোগ করে দিয়েছেন। স্যার আবুল হাসান স্যার বেশ কিছু ছড়ানো ছিটানো আপনার লেখাগুলো পাবলিশ করে কমল পূরণ হলো, তারপরে তিন পুরুষের রাজনীতিটা আসলো। তিন পুরুষের রাজনীতিটা আমি এই সময় আমাকে সুযোগ করে দেন লেখার মিজানুর রহমান, তার ত্রৈমাসিক, তার ওখানে আমার বেশ কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে। উনিও আমাকে যথেষ্ট সুযোগ করে দেন, এবং ওই তিন পুরুষের অধিকাংশ লেখাই তার পত্রিকায় প্রকাশিত। তিন পুরুষের রাজনীতিটা বেশ কয়টা ক্যাটাগরি আছে, বিভিন্ন ভাবে এখানে আছে স্যার আবুল হোসেন ও ঢাকার মুসলিম সাহিত্য। আপনি স্যার এই প্রবন্ধের দিকে কেন আগ্রহী হলেন? মানে মহিত লাল মজুমদারের মতন ক্রিটিক্সটা, সমালোচনাটা অনেক বেশি করছেন। মহিত লাল মজুমদার অনেক নমস্য ব্যক্তি, তার সাথে আমাকে প্রতিতুলনা করাটা ঠিক হবে না। হয়তো কবিতার আবেগ বা কবিতার আয়ু আমার ফুরিয়ে গিয়েছিল, ক্রিয়েটিভিটি তো ছিলই না, সেই জন্য হয়তো ব্যর্থ কবিরাই যেমন ক্রিটিক হয়ে ওঠে, ঔপন্যাসিক হয়ে যায়, না কবিও প্রাবন্ধিক হয়ে যায়, হয়তো সেইভাবে সুইচ ওভার হয়েছে। যখন মানে ওই ক্রিয়েটিভিটিটা ছিল, কবি সত্তাটা তো ছিলই। সেটা বাংলা সাহিত্যের শিক্ষক হইতে যায় অনেকটা চাপা পড়ে গেল নাকি সেটা? এটা আমার তা মনে হয় না। এটা তো একটা, তারপরে কবিতা লিখছেন না, তারপরে মির্জাপুরে কিছুদিন লিখেছিলাম, তারপরে এটা যেন মানে সেই মানে না, তারপরে আবার ঝোঁকটা চলে আসলো সমাজ, রাজনীতি এবং সাহিত্যের প্রতি, এবং ওখান থেকে তিন পুরুষের রাজনীতিটা প্রয়াস এবং প্রচেষ্টা, কবিতাটা অনেকটা সেই নিষ্ফলা জমির মতো অবস্থা হলো আর কি। এই তিন পুরুষের রাজনীতির সাথে সাথে আমরা আরো কিছু বুকস পাইছি আপনার, মানে যেগুলো পাওয়ার কথা ছিল সেগুলো পাই নাই, কিন্তু প্রবন্ধের সংকলনটা বাংলার মাটি বাংলার জল, তোমার আকাশ তোমার বাতাস, এবং আরেকটা তো রবীন্দ্র প্রাচ্যের দেশে দেশে, রবীন্দ্রনাথ প্রাচ্যের দেশে দেশে, এটা লেখছেন। আর সর্বশেষ একটা বুকস, সেটা হচ্ছে আপনি তুমি রইলে দূরে। এইটা সম্পর্কে স্যার কিছু বলেন। এটাও আবুল হাসনাতের চাপে, উনি আমাকে দীর্ঘদিন থেকে বলছিলেন, এখানে তো স্যার লং গ্যাপ, 71-এর স্বাধীনতার পর থেকে আপনি মাত্র কয়টা লিখলেন? কমল পুরাণ, তারপর তিন পুরুষের রাজনীতি, হ্যাঁ, তারপরে কি বলে বাংলার মাটি বাংলার জল, এবং তোমার আকাশ তোমার বাতাস। তারপরে সর্বশেষ অ্যাটলাস্ট 2014-তে আমরা পেলাম আপনি তুমি রইলে। এখানে যে সংকলন গুলো আছে, আপনি তুমি রইলে দূরে, যেটা রবি ঠাকুরের পুত্র, ওনাকে নিয়ে লেখা, রশিদ গরিমের উত্তম পুরুষ, এটা এর অধিকাংশ লেখাগুলি ইয়েতে কালিকলমে প্রকাশিত। আমার কাছে স্যার সৈয়দ ওলিউল্লাহ এবং উপন্যাসিকের দায়ভার, এইটা পড়ে যেভাবে আপনি দেখাতে চেয়েছেন সেই সম্পর্কে একটু বলবেন।
আমি দেখাতে চেয়েছি হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানদের অনেকদিন থেকে, বিশেষ করে 20-30-এর দশকে সেই সময় যে মধ্যবিত্ত শ্রেণী তাদের কাছে তারা খুব প্রত্যাশা করতেন যে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র কেন বাঙালি মুসলমান সমাজকে নিয়ে লেখেনি। কেউ কারোরটা লেখে না, নিজেরাই নিজের সমাজকে নিয়ে লিখতে হবে। এবং সেই আধুনিকতা আমাদের বাংলা সাহিত্যে নিয়ে এসছেন, বাংলাদেশের সাহিত্যে নিয়ে এসছেন সৈয়দ অলিউল্লাহ। এবং আমি মনে করি যে তার শেষ দুটো উপন্যাস, কাদো নদী কাদো ও চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদোর মধ্যে এই বাংলার গ্রামকে দেখা হয়েছে ইউরোপীয় দৃষ্টিকোণ থেকে। আরো আমি নির্দিষ্ট করে যে লেখার মধ্যে উল্লেখ করতে চেয়েছি, আরেফ আলীর যে জীবন চেতনা, সেটার মধ্যে দস্তয়েভস্কির নায়কদের যারা আত্মকরুণা করে নিজেকে অন্যের দুঃখর ভাগ নিতে চায়, এই জিনিসটা বাংলা সাহিত্যে একটা বিরল ব্যাপার। সে কথাটাই আমি বলতে চেয়েছি। ওখানে পীর ধর্ম ব্যবসাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে না, সেটা তো লাল সালুতে ওটা হচ্ছে একটা সামাজিক কনটেক্সটে লেখা, কিন্তু সৈয়দ অলিউল্লাহ সুইচ ওভার করলেন সেই বাংলার সমাজ থেকে, বাংলার সমাজকে ওটা দেখেছেন প্রচলিত যে সমাজ, সেই সমাজের দৃষ্টি, কিন্তু সেখানেও অলিউল্লাহ ব্যতিক্রম। কিন্তু অলিউল্লাহ সেই সময় তো লেখা হচ্ছে আব্দুল্লাহ আরো আগে সমাজকে নিয়ে যারা লিখছেন একটা দায়বদ্ধতা থেকে। কিন্তু এখানে আমরা ক্রিয়েটিভ মানে সৃজনশীল সৈয়দ অলিউল্লাহকে পাই চাঁদের অমাবস্যাতে। একটা আধুনিক মননশীল লেখককে আমরা পাচ্ছি, যার মধ্যে দিয়ে বাঙালি সমাজের আধুনিক বোধটা সঞ্চারিত হয়েছে, প্রতিফলিত হয়েছে। হ্যাঁ, গ্রেট। আপনার লেখার ভেতর থেকে এটা উঠে আসছে। আরো কিছু বুকস নিয়ে আপনার আলোচনা করা যায়, তো ওটা আমি আলাদা আরেকটা সেশনে। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার স্পেশালি কবিতার বইটা বের হলো না কেন? যেটা কবিতা যা লিখিনি সেই জন্য বের করতে হলে তো পুঁজি দরকার, সেই পুঁজি তো ছিল না। হাতের কাছে যে দু চারটাই লিখছেন না, আরো কিছু লেখা ছিল যেটা আমি মেনশন করছিলাম, যে ক্যাডেট কলেজের স্টাফ কোয়ার্টারে কোনো মানে বাক্সে বন্দী হয়ে গেল কিনা? না। বাংলা সাহিত্যের আপনি শিক্ষক হিসেবে ক্যাডেট কলেজে ছেলেদের ক্যাডেটদেরকে পড়াচ্ছেন বাংলা সাহিত্য সম্পর্কে, ছুটিতে গেলে আপনি তাদেরকে রেফারেন্স দিয়ে দিচ্ছেন কিছু কিছু বুকস। ওই মাস্টারের দায়িত্ব। তারপরেও আমরা একজন রফিকুল ইসলাম থেকে রফিক কায়সার কবি এবং কবি সত্তাটাকে আমরা এই জেনারেশনটা বা সেই সময়ে আবুল হাসান যেমন লিখছেন, কবি নির্মলেন্দু গুণ, রফিক আজাদ লিখছেন, আমরা তাহলে রফিক কায়সার অ্যাজ এ কবি হিসেবে পাইলাম না। হয়তো প্রয়োজন ছিল না বলে পাওনি, তাদের প্রয়োজন ছিল বলে পেয়েছো। না, তারা কবি সত্তাটাকে প্রডিউস করছেন, হতে পারে। আপনি কেন করলেন না? আমার ব্যর্থতা, আমার মধ্যে সে বললাম না, আমার সেই পুঁজি ছিল না, সে সৃজনশীল আয়ু ছিল না, সেটা হতে পারে। আমরা কিন্তু আমরা এই জেনজি বা ০ দশকের পাঠক বা লেখক হিসেবে আমরা হুমায়ুন আহমেদকে যখন পড়ছি তখন শঙ্খনীল কারাগারটা চলে আসছে, কিন্তু শঙ্খনীল কারাগারটা কেন লেখা হলো না স্যার? আর লেখার নামটা নিয়ে নিল, হুমায়ুন আহমেদ দিয়ে ওনার বুকসটা পাবলিশ করে ফেললেন। এই শঙ্খনীল কারাগারে আমরা আটকে আছি। কিন্তু হ্যাঁ, বলতে আমি সেভাবে বলবো না, এটা আমার লেখার আর অগ্রসর হয়নি। একজন লেখক তো নানা কারণে অনগ্রসর থেকে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, অনেক লেখকেরই তো তাই হয়। না, রাইটার্স ব্লক আলাদা, অন্য একটা চ্যাপ্টার, কিন্তু কবি সত্তাটা তো জাগ্রত। এটা আপেক্ষিক। আচ্ছা স্যার, আমি ফেসবুক লাইভে আছি, সরাসরি আমাদের দর্শক যারা দেখছেন। এটা কি ফেসবুক করে দিছো? ফেসবুক লাইভে। না, এটা এখন করো না, এটা আরো এডিট করে করতে হবে। এটা বন্ধ করো। আমরা লাইভে ছিলাম, কিন্তু আপনি যেহেতু বলেন এটা বন্ধ করো প্লিজ।